আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন বলে মনে করছি, তাই এই ভিডিওটি করছি। খুবই দ্রুত সিদ্ধান্ত নিলাম যে কথাগুলো মনে হয় বলা দরকার, তাই তেমন কোনো প্রস্তুতি না নিয়েই শুরু করছি। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন রাত 11:54 বাজছে। 2024 সালের অক্টোবরের 2 তারিখ। এখন থেকে প্রায় 10 ঘন্টা আগে দুপুরে কিছু লোক ঢাকার মতিঝিলে পুরনো স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের সামনে জড়ো হয়েছিলেন। তারা পুঁজিবাজারে আজকের যে বিশাল একটি দরপতন হয়েছে সেটার প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা বর্তমান যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার যে কর্তা ব্যক্তি বা আমাদের পুঁজিবাজার যিনি নিয়ন্ত্রণ করেন বিএসইসির চেয়ারম্যান, তার পদত্যাগ চেয়েছে। আমার আজকের কথা বলার মূল বিষয় হচ্ছে আমাদের দেশের পুঁজিবাজার এবং যে দাবিটি আজকে উঠেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বা অভিভাবক সংস্থা যে সব কিছু দেখভাল করে, সেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান, তার পদত্যাগের যে দাবিটি উঠেছে সেটা নিয়ে আমি আমার মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে সমস্ত ব্যক্তি আজকে চেয়ারম্যান এর পদত্যাগ চেয়েছেন তারা কিন্তু পদত্যাগ চেয়ে সেখানে থেমে থাকেননি। আগামীকালকে অর্থাৎ বৃহস্পতিবার তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অফিসটি ঘেরাও করবেন এবং ঘেরাও করে চেয়ারম্যানকে জোর করে তার চেয়ার থেকে নামানোর ঘোষণা দিয়েছেন। আরেকটি বিষয় এই পর্যায়ে বলে রাখতে চাই, বিনিয়োগকারীদের বা কতিপয় বিনিয়োগকারীর এই যে সিদ্ধান্ত যে তারা চেয়ারম্যানকে তার পদ থেকে জোর করে সরিয়ে দিতে চান, এই সিদ্ধান্তটা আসলো ঠিক একদিন পরে, অর্থাৎ বুধবারে। মঙ্গলবারে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যুগান্তকারী এজন্য বলছি, প্রায় 500 কোটি টাকার মতো ফাইন করা হয়েছে
শেয়ার কারসাজি করে যারা বিনিয়োগকারীদের সর্বশান্ত করেছেন, এরকম কয়েকটি পক্ষকে প্রায় 500 কোটি টাকা, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড়, যাতে কারসাজি করে বিনিয়োগকারীদের ঠকানো না যায়, যারা কারসাজি করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তির মাধ্যমে কারসাজি থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত মঙ্গলবার ঘোষণা করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। তার ঠিক একদিন পরে আজকে কিছু বিনিয়োগকারী এই ঘোষণা দিয়েছে যে তারা মনে করে পুঁজিবাজারের যে ক্রমাগত দরপতন হচ্ছে সেটার জন্য চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। কিন্তু আসলেই কি বর্তমান চেয়ারম্যান এই বিশাল দরপতনের জন্য দায়ী? আসেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের বাংলাদেশের পুঁজিবাজার গত 16-17 বছরে সেরকম ভালো করেনি। যদি আমরা এই পুঁজিবাজারটা পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া এই ধরনের দেশের সাথে তুলনা করি, তাহলে আমাদের পুঁজিবাজার অনেক 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 পিছিয়ে আছে। গত 16-17 বছরের অপশাসন কিন্তু একটা বড় দায় রাখে এর পিছনে। আচ্ছা, তাহলে মোটা দাগে পুঁজিবাজারের আজকের এই দুরবস্থার জন্য কি দায়ী সেগুলো একটু বলি। কথাগুলো কিন্তু একটিও আমার নয়, এগুলো আমরা সাংবাদিক হিসেবে প্রতিনিয়ত লিখেছি, অনেকবার বলা হয়েছে, এবং কিছুদিন আগে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার, সিএফএ সোসাইটি তারাও এইসব কথা বলেছে। এগুলো কোনো নতুন কথা নয়। তারপরেও আবার বলছি, পুঁজিবাজারের আমাদের যে বর্তমান অবস্থা তার জন্য একটা বড় কারণ হিসেবে বলা যেতে পারে যে বাজে কোম্পানি আমাদের পুঁজিবাজারে এসেছে, তারা শেয়ার বিক্রি করেছে মানুষের কাছে, শেয়ার বিক্রি করে তারা টাকা নিয়েছে এবং সেই টাকা নিয়ে তারা সটকে পড়েছে, মানুষকে আর রিটার্ন দেয়নি। অর্থাৎ যেটাকে আমরা বলি যে বাজে আইপিও। এই বিষয়গুলো হয়তো আপনারা যারা পুঁজিবাজারের সাথে সম্পর্কিত তারা জেনে থাকবেন এবং জানেন। পুঁজিবাজার কি? পুঁজিবাজার হচ্ছে পুঁজির বাজার। অর্থাৎ ধরেন আপনি একটা ব্যবসা করছেন, এখন আপনি ব্যবসাটা বড় করতে চান, আপনার টাকা দরকার, আপনি ব্যাংকে যেতে পারেন অথবা আপনি পুঁজিবাজারে আসতে পারেন। পুঁজিবাজারে আপনি আপনার মালিকানার একটা অংশ বিক্রি করে দিবেন, আপনি টাকা পাবেন বা মূলধন পাবেন। এটাই হচ্ছে পুঁজিবাজারের মূল কাজ। এখানে মূল খেলোয়াড় কারা? একটা খেলোয়াড় হচ্ছে যারা বিনিয়োগ করেন তারা, একটা খেলোয়াড় হচ্ছে যারা
শেয়ার বিক্রি করেন তারা। আর কে কে আছে? এই পুরো বিষয়টা যে দেখভাল করে সে হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। এই প্রক্রিয়াগুলোকে যারা সুষ্ঠুভাবে পরিচালনা করে তাদের মধ্যে আছে স্টক এক্সচেঞ্জ, শেয়ার লেনদেনে সাহায্য করে ব্রোকারেজ হাউস। এগুলো নিয়েই আমাদের পুঁজিবাজার। তো কিন্তু মূল কাজ কিন্তু একটাই, যার টাকা লাগবে সে পুঁজিবাজারে পুঁজি সংগ্রহ করবে। আচ্ছা, পুঁজি যখন সংগ্রহ হয়ে গেল, আমি পুঁজি দিলাম বা একজন বিনিয়োগকারী পুঁজি দিল, পুঁজিবাজার আরেকটা কাজ করে থাকে, সেটা হচ্ছে যে পুঁজি সরবরাহ করলো সে যদি মনে করে যে না, আমি এই বিজনেস থেকে বা এই ব্যবসা থেকে আমার বিনিয়োগটা আমি তুলে নিতে চাই, আমি বের হয়ে যেতে চাই, অথবা আমি এই ব্যবসার শেয়ারটা বিক্রি করে আরও একটা ব্যবসায় আমি বিনিয়োগ করতে চাই, ওই কাজটাও পুঁজিবাজারে করা হয়ে থাকে, যেটাকে শেয়ার কেনা বেচা বলা হয়। তো যখন একটা কোম্পানি প্রথমবারের মতো দেশের পুঁজিবাজারে আসে এবং মূলধন সংগ্রহ করে, সেটাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং অথবা প্রাথমিক গণপ্রস্তাব। এখন কোম্পানি শেয়ার ছেড়ে দেওয়ার পরে শেয়ারের দাম বাড়া কমা যে বিষয়টি, সেটি নির্ভর করে অন্য অনেক বিষয়ের উপরে। কোম্পানি কেমন করছে, অর্থনীতির যে অবস্থা, সেগুলোর উপরে নির্ভরশীল। যদি একজন বিনিয়োগকারী ভালো একটা কোম্পানিতে বিনিয়োগ করে, তাহলে সে আশা করতে পারে বছর শেষে সে কিছু লভ্যাংশ পাবে। সেটা টাকার আকৃতিতে হতে পারে অথবা বোনাস শেয়ার আকৃতিতেও হতে পারে। এখন যদি এই প্রক্রিয়ায় খারাপ কোম্পানি অথবা যাদের আসলে কোনো অস্তিত্ব নেই, যারা টাকা নিয়ে ব্যবসা করবে না, টাকাটা মানুষের কাছ থেকে নিয়ে তারা মেরে দিবে, এই ধরনের কোম্পানিকে আসতে দেওয়া হয়, খুব সহজে অনুমেয় যে পুঁজিবাজার ভালো হবে না খারাপ হবে। আমাদের দেশের পুঁজিবাজারের বর্তমান খারাপ অবস্থার জন্য শুধু যে বাজে আইপিও দায়ী সেটা নয়, সাথে আছে অবাধ কারসাজির সুযোগ। প্রতিনিয়ত কারসাজি করে গেছে। তাদের সাথে থাকা কতিপয় বিনিয়োগকারী কিছুটা লাভ দেখেছেন, দেশের বেশিরভাগ বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা শুধু বাজে আইপিও ঠেকাতে পারেনি, বরং তাদের কর্মকর্তারা সেগুলো আসতে সাহায্য করেছে। কারসাজিও ঠেকাতে পারেনি, বরং তারাও কারসাজির ভাগীদার ছিল বলে জানা যায়। এই কারসাজি চক্রে মার্চেন্ট ব্যাংকার আছে, ব্রোকারেজ হাউস আছে, কিন্তু এখানে মূল লাভবান কারা? মূল লাভবান হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, আর লস করেছে সাধারণ মানুষ, সাধারণ বিনিয়োগকারী। এই যে কারসাজি ঠেকাতে না পারা, এই যে ব্যর্থতা গত 16 বছরে, সেটাও আজকের এই দুরবস্থার কারণ। খুব ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছিল, 2 পা আগালে 3 পা পিছিয়ে যাচ্ছিল। কারসাজি ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের কারসাজি, এই যে বাজে কোম্পানি আসছে সেগুলো ঠেকানোর জন্য
যাতে মিথ্যা তথ্য অ্যাকাউন্ট বা হিসাব বহিতে না দেওয়া যায়, সেজন্য এফআরসি করা হলো, কিন্তু সে এফআরসির শাস্তি দেওয়ার ক্ষমতা এখনও আসেনি। কারসাজিতে জড়িত খোদ ছিল বিএসইসি, কারসাজিতে জড়িত ছিল মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অথবা বেশ টাকাওয়ালা মানুষ, যারা কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছে, মানুষের কাছে বিক্রি করে দিয়ে অনেক মুনাফা করে বের হয়ে গেছে। যার ঠেকানোর দায়িত্ব ছিল আমাদের নিয়ন্ত্রক সংস্থা, তাদের কাছে সেটা ঠেকানোর মতো ক্ষমতাই নেই বলে আমরা জেনেছি। কিছুদিন আগে বিএসইসি চেয়ারম্যান জানিয়েছেন, অর্থাৎ স্বৈরাচারী সরকার পতনের পরে যে নতুন চেয়ারম্যান পেয়েছে বিএসইসি, তিনি বিশ্বব্যাংকের কাছে বলেছেন যে কারসাজি ধরার জন্য যে সফটওয়্যার সেটা অনেক পুরনো, তাদের সেই ক্ষমতাই আসলে ছিল না। অথচ আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক উন্নয়নের কথা শুনেছি। তো এটা ছিল কারসাজি একটা বড় বিষয়, যে শেয়ারের দাম বাড়ানো, তারপরে কারসাজি করে বাজে কোম্পানিকে নিয়ে আসা মিথ্যা তথ্য দিয়ে, বিভিন্ন ধরনের কারসাজি। এটা হচ্ছে দ্বিতীয় কারণ আমাদের পুঁজিবাজার বাজে অবস্থার। তৃতীয় কারণ হচ্ছে যে কৃত্রিমভাবে পুঁজিবাজারকে ভালো রাখার একটা চেষ্টা করা, যেটা গত কিছু বছরে হয়েছে। 20 সালের পর থেকে এই ফ্লোর প্রাইস দিয়ে একটা বাজারের সাধারণ গতিধারাকে আটকে রাখা হয়েছে। এটা কেন করা হয়েছে? সাধারণ মানুষের কাছে বোঝাতে যে না, পুঁজিবাজার ধ্বংস হয়নি, এটা ভালোই আছে। এখানে কিন্তু এই যে আজকে যে অর্থাৎ বুধবারে, এখন অলরেডি বৃহস্পতিবার চলে এসছে, আমি কথা বলতে বলতে, যারা নেমেছে সাধারণ বিনিয়োগকারী নামে যারা একটা প্রেশার গ্রুপ কাজ করে, তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই এই পুঁজিবাজারে আছে। তারা আসলে আমাদের দেশের সমস্ত বিনিয়োগকারীকে কতটুকু রিপ্রেজেন্ট করে সেটা বলা দুষ্কর। তাদের অনেকের চাহিদা ছিল যে ফ্লোর প্রাইস দিয়ে রাখতে হবে, ফ্লোর প্রাইস দিয়ে রাখলে তাহলে তাদের পুঁজিটা বেঁচে যাবে। এই ফ্লোর প্রাইস দিয়ে কৃত্রিমভাবে দেশের বাজারকে ভালো রাখা, এটাও কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারের জন্য একটা কাল হয়েছে বলে আমি মনে করি। এটা নিয়ে ভিন্ন মত আছে যদিও, কিন্তু অর্থশাস্ত্রে এই বিষয়টাকে ভালো চোখে দেখা হয় না, এর বিভিন্ন যুক্তি আছে। এই মুহূর্তে সেটি নিয়ে আমি কথা বলছি না। বাজে আইপিও, কারসাজি এবং ফ্লোর প্রাইস গেল। এবার আসেন যে আস্থা হারানোর আরেকটা গল্প বলি। হঠাৎ করেই আপনি ব্রোকারেজ হাউসে টাকা রেখেছেন ব্যাংকের মতো, সে টাকা দিয়ে আপনি শেয়ার কেনা বেচা করবেন। ব্রোকারেজ হাউস হচ্ছে আপনার টাকার জিম্মাদার, সে আপনার হয়ে টাকাটা জমা রাখছে, শেয়ার কিনছে, বিক্রি করছে, এই বিষয়টি দেখছে। হঠাৎ করে আপনি দেখলেন যে একদিন সকালবেলা বাংলাদেশে যে ব্রোকারেজ হাউসে আপনি টাকা রেখেছেন সেই ব্রোকারেজ হাউসের মালিক হাওয়া, টাকা নেই। আপনার টাকা আপনি গত 5 বছর ধরে ঘুরছেন, অর্থাৎ ব্রোকারেজ হাউসের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। এই দুর্বল যে ব্যবস্থা, তার ফাঁক দিয়ে ব্রোকারেজ হাউস মানুষের টাকা মেরে বের হয়ে গেছে। এটা কোনো সভ্য দেশে এটা সম্ভব না। আমরা সেই প্রক্রিয়াটা, সেই অবস্থা আমরা সৃষ্টি করতে পারিনি, সেই নিয়ম আমরা তৈরি করতে পারিনি এখনও, যে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে কালকে আরেকটা ব্রোকারেজ হাউস বন্ধ হবে না। যদিও এটা নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনও এটা নিশ্চিত করতে পারিনি। এখন অনেক কাজ করা বাকি আছে।
বিভিন্ন দেশে, পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের কাস্টমারের টাকা এভাবে মেরে দেওয়ার কোনো সুযোগই পায় না কোনো ব্রোকারেজ হাউস। সেটা বাংলাদেশে সম্ভব হয়েছে। বাংলাদেশের আমাদের পুঁজিবাজার এ ধরনের আরও অনেক অনেক কারণে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারিনি। শুধু সেটাই না, পুঁজিবাজারের যে মূল দুটো কাজ, তাই না? একটা হচ্ছে পুঁজি সরবরাহ করা। দেখেন, এস আলমের মতো কোম্পানি 2 লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে। অর্থাৎ তারা বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ নিয়েছে, অথচ তারা সবচেয়ে বড় বিনিয়োগকারী বাংলাদেশে নয়, এবং তারা সবচেয়ে বেশি লোককেও বাংলাদেশে চাকরি দেয়নি। তাহলে এই টাকাটা কোথায় গেছে? অথচ এই 2 লক্ষ কোটি টাকা দিয়ে আমি যদি 2 লক্ষ এসএমইকে আমি অর্থায়ন করতে পারতাম, তাহলে কত মানুষের চাকরির ব্যবস্থা হতো। এই পুঁজিবাজার ধ্বংসের পেছনে এস আলমও দায়ী। কীভাবে দায়ী দেখেন। এস আলম ব্যাংকগুলো থেকে টাকা নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা নিয়েছে, ফেরত দেয়নি। ব্যাংকগুলোর অবস্থা খারাপ, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ, তাদের শেয়ারের দাম খুবই কম এবং প্রায় ধ্বংসর পথে। এস আলম আরও একটা কারণ। এই যে এর বাইরেও আরও কারণ হচ্ছে, বাংলাদেশে আপনি চাইলেই টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দিতে পারছেন, টাকা দিতে হচ্ছে না। তাহলে আপনি সেই একই কাজ পুঁজিবাজারে করছেন, আপনি পুঁজিবাজার থেকে টাকা নিয়ে মেরে দিচ্ছেন। আপনার কর চুরি করার সুযোগ আছে। ফলে আপনি যতই সুবিধা দিয়েছেন যে তুমি ব্যাংক থেকে টাকা নিও না, পুঁজিবাজারে আসো, এখানে কর ছাড় পাবে, কোম্পানির দরকার হয়নি কর ছাড় নেওয়ার, কারণ সে তো কর ফাঁকি দিচ্ছে। দেশের যে পুরো ব্যবস্থার মধ্যে যে এত ফাঁক ফোকর, এত চুরি করার জায়গা ছিল, সেটাই আসলে আমাদের পুঁজিবাজারে সেটা রিফ্লেকশন করেছে। তো এই পুঁজিবাজার এর যে ধ্বংস করা হয়েছে, যতটুকু আমরা পিছিয়েছি, সেটা কিন্তু 1 থেকে 2 মাসে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করার পরেও যতটুকু সম্ভব হয়েছে, স্বৈরাচারী আমলে বড় বড় যারা কারসাজিকারী, বড় বড় শেয়ারের দাম অনেক বাড়িয়ে মানুষের কাছে বিক্রি করে দিয়ে যারা ভেগে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সেরকম বড় কোনো ব্যবস্থা এরকম যেটা নিয়েছে বর্তমান কমিশন, স্বৈরাচার পতনের পরে আসা নতুন কমিশন, যে প্রায় 450 কোটি টাকা, আমি যদি একবার 500 বলেছিলাম, এটা 450-র কাছাকাছি, 428 কোটি টাকা যে জরিমানা করেছে, এটাই করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, যেই মুহূর্তে এই ধরনের জরিমানা করা হলো, যেটা কিন্তু সবার চাহিদা ছিল, তখনই কেন এই চেয়ারম্যানকে নামিয়ে দিয়ে, জোর করে নামিয়ে দেওয়ার কথা হলো? আমি মনে করি যে এটা আসলে ওই সব সুবিধাভোগীদের কাজ, যারা মনে করছে যে তারা এখন ধরা পড়বে। কারণ অনেকগুলো তদন্ত শুরু হয়েছে, কারসাজি কারা করেছে সেগুলো বের হবে এবং তাদের বিচার হবে। কোনো একটি চক্র এই প্রক্রিয়াটি থামিয়ে দিতে চাচ্ছে। আমার খুবই একজন বিশ্বাসী সূত্র থেকে আমি জানতে পেরেছি যে কারসাজি চক্রই এই বিষয়টি পরিচালনা করছে। তারা চাচ্ছে যে এই ধরনের বিচারগুলো যাতে না হয় এবং তারা যাতে শাস্তির সম্মুখীন না হয়। তো আমার মনে হয় যে যারা এই ধোঁয়াটি তুলেছে যে বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে, এবং যে কারণে তারা বলছে যে পুঁজিবাজার ধ্বংস হয়ে যাচ্ছে, আমার এই অভিজ্ঞতা থেকে, গত 13-14 বছরের অভিজ্ঞতা থেকে যেটা বুঝি, যে এই পুঁজিবাজারকে আজকে যে ফলটা হয়েছে, সেটাও
কৃত্রিম হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এটা শুধু করা হয়েছে এই সুযোগ সৃষ্টি করার জন্য, যাতে এই কারসাজি চক্র তাদের শাস্তি থেকে পার পেয়ে যেতে পারে। এদেরকে এখনই ঠেকিয়ে দিতে হবে, এটা খুব জরুরি।